বিচ্ছেদের 5 বছর পর আমার প্রাক্তন স্বামীর সাথে আমার আবার দেখা। আমার মামাতো বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর সেই পাত্র হচ্ছে আমার প্রাক্তন স্বামী। কেমন অস্বাভাবিক একটা ঘটনা, কিন্তু সবাই স্বাভাবিক আছে, শুধু আমি স্বাভাবিক থাকতে পারছি না। এই মুহূর্তে সে আমার সামনে বসে আছে আর আমি দরজার আড়ালে। মামি বলল, সোনিয়া দেখাই তো রুহি রেডি হয়েছে নাকি। মামির কথা শুনে আমার ঘোর কাটলো। রুহি আমার মামাতো বোন, যাকে আজ দেখতে এসেছে। আমি বুঝলাম না আমার সাথে হচ্ছেটা কি। মামি এত স্বাভাবিক আছে কিভাবে? আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। 3-4 বছর ধরেই এই সমস্যা। অতিরিক্ত চিন্তা ভাবনা করলে মাথা ব্যথা করে। আমি কি নিয়ে চিন্তা করছি আমি নিজেই এটা বুঝতে পারছি না। চলতে না পারা পা দুটোকে টেনে নিয়ে গেলাম রুহির ঘরে। গিয়ে বললাম, রুহি। রুহি বলল, ডাকতে এসেছো আপু? আমি বললাম, হ্যাঁ, তুই রেডি থাকলে চল। রুহি বলল, আমি তো রেডি, চলো তুমি। রুহিকে নিয়ে যখন ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়ালাম, তখন আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে রুহির পাশাপাশি গিয়ে সোফায় বসলাম। রুহি নিচু নজরে মিষ্টি একটা হাসি মুখে নিয়ে বসলো। সোফায় বসা পাত্র, যার পুরো নাম ইফতেখার তাসফিন, সে তখন তার মায়ের সাথে নিচু স্বরে কি একটা কথা বলছিল। রুহি বসার পর সে স্বাভাবিকভাবে নজর তুলে তাকালো। প্রথম দেখায় তার চোখে কোনো বিশেষ ভাবান্তর হলো না। হয়তো 5 বছরের দীর্ঘ সময় আর আমার এই বদলে যাওয়া ক্লান্ত চেহারা তাকে এক পলকে চিনতে দেয়নি। আমি গুটি গুটি পায়ে গিয়ে মামির পাশে দাঁড়ালাম। টেবিলের উপর সাজিয়ে রাখা মিষ্টি আর নাস্তার প্লেটগুলো পাত্রপক্ষের দিকে এগিয়ে দিতে লাগলাম। ঠিক তখনই একটা বাটি এগিয়ে দেওয়ার সময় আমার হাতের চুরির শব্দে তাসফিন আবার তাকালো। এবার তার চোখ দুটো আমার মুখের উপর এসে থমকে গেল। আমি স্পষ্ট দেখলাম তাসফিনের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। তার চেনা সেই চঞ্চল চোখ দুটো আচমকা কুঁচকে গেল, যেন সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। প্রথমে অবিশ্বাস, তারপর এক তীব্র বিস্ময় তার পুরো মুখে ছড়িয়ে পড়ল। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার সেই চাউনিতে কি ছিল? বিস্ময়, অপরাধ বোধ, নাকি পুরনো কোনো অধিকার বোধ? আমি জানি না। আমি শুধু নিজের কাঁপতে থাকা হাত দুটোকে শক্ত করে ধরে মামির শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে ফেললাম। এরই মধ্যে তাসফিনের মা তুহিনা বেগম এবং তাদের সাথে আসা আরো 2-3 আত্মীয় স্বজন রুহিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তুহিনা বেগম রুহির দিকে তাকিয়ে অত্যন্ত স্নেহ মাখা গলায় নাম, পড়াশোনা আর টুকটাক রান্না বান্নার কাজ নিয়ে কিছু সাধারণ প্রশ্ন করতে লাগলেন। রুহিও খুব শান্তভাবে ভদ্রভাবে একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। পুরো ড্রয়িং রুমে তখন এক উৎসব মুখর পরিবেশ। শুধু আমার আর তাসফিনের মাঝখানের বাতাসটা যেন জমে বরফ হয়ে গিয়েছিল। তাসফিন সবার কথার মাঝেও বারবার আর চোখে আমার দিকে তাকিয়েছিল, যা আমার অস্বস্তি আর মাথার যন্ত্রণা দুটোই দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর তুহিনা বেগম হাসি মুখে মামির দিকে তাকিয়ে বললেন, ভাবি, আজকালকার ছেলে মেয়েরা তো আবার নিজেদের মধ্যে একটু কথা না বললে পেয়াস মিটে না, তা ওদের দুজনকে একটু আলাদা কথা বলার সুযোগ দেওয়া যায়। মামি অত্যন্ত খুশি হয়ে মাথা নাড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, সোনিয়া, তুই তাসফিন আর রুহিকে পাশের ওই ছোট ঘরটায় নিয়ে যা, একটু বসতে দে ওখানে। মামির কথায় আমার পায়ের তলার মাটি যেন আরেকবার কেঁপে উঠল। যাকে আমি এড়িয়ে চলতে চাচ্ছি, তার সাথে এখন আমার একই পথে হাঁটতে হবে। মামির নির্দেশ অমান্য করার উপায় ছিল না। আমি একটা শুকনো ঢোক গিলে রুহি আর তাসফিনের আগে হেঁটে পাশের ছোট ঘরটায় গেলাম। ঘরটা বেশ পরিপাটি। আমি জানালার পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন আমি এই ঘরের কোনো জড় বস্তু। রুহি গিয়ে খাটের এক কোণে বসলো। তাসফিন ঘরে ঢুকে একটু ইতস্তত করে রুহির মুখোমুখি একটা চেয়ারে বসলো। ঘরটায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তাসফিনের রুহির সাথে কথা বলার কথা, কিন্তু তার পুরো মনোযোগ যেন জানালার পাশে দাঁড়িয়ে থাকা আমার দিকে। সে রুহির দিকে তাকিয়েও ঠিকঠাক কোনো কথা বলতে পারছিল না। তার ঠোঁট দুটো কাঁপছিল, কপালে হালকা ঘামের বিন্দু। পুরো ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। তাসফিন রুহিকে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারলো না। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ার থেকে একটু সোজা হয়ে বসলো। তারপর আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত আকুতি এবং একই সাথে এক ধরনের দূরত্ব। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে নরম গলায় বলল, আপনি যদি আমাদের একটু প্রাইভেসি দিতেন, মানে আমরা তো একটু নিজেদের মধ্যে কথা বলতাম। আপনি সম্বোধনটা আমার বুকে তীরের মতো গিয়ে বিঁধল। 5 বছর আগে যে মানুষটার সাথে আমার তুই তুমি সম্পর্ক ছিল, আজ সে আমাকে আপনি বলে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। বুক ঠেলে একটা কান্না চলে আসতে চাইলো। আমার খুব খারাপ লাগলো। এক তীব্র অপমান আর কষ্টের অনুভূতি আমার পুরো শরীরকে অবশ করে দিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। 2 চোখে পানি ছলছল অবস্থায় দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলাম। চোখের জলটা যেন সবার সামনে গড়িয়ে না পড়ে, সেজন্য মাথা নিচু করে আঁচল দিয়ে চোখটা আলতো করে মুছে নিলাম। ড্রয়িং রুমে আসতে মামি আমাকে দেখে অবাক হলেন। সবার আড়ালে আমাকে একটু টেনে নিয়ে ভ্রু কুচকে ফিসফিস করে রেগে বললেন, কিরে সোনিয়া, তোকে না আমি ওদের সাথে ঘরের ভেতরে থাকতে বললাম? তুই এভাবে চলে এলি কেন? ওরা কিভাবে বলতো? মামির এই প্রশ্নের উত্তর আমি কি দেব জানি না। আমার চোখের কোণ দিয়ে তখন আবার এক ফোঁটা জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। কিছুক্ষণ পর তাসফিন আর রুহি ঘর থেকে বের হলো। তাসফিনের মুখাবয়ব ছিল গম্ভীর ও থমথমে, আর রুহির গালে লজ্জার লালচে আভা। ড্রয়িং রুমে বসে দুই পরিবারের বড়রা চূড়ান্ত আলোচনায় বসলেন। তাসফিনের মা তুহিনা বেগম হাসি মুখে মামির হাত ধরে বললেন, ভাবি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা আর দেরি করতে চাই না, বিয়ের কথা পাকাপাকি করেই
যেতে চায়। মামি তো খুশিতে আত্মহারা। পাত্রপক্ষ জানালো আগামী 2 মাস পরে তারা ধুমধাম করে বিয়ে দিতে চায়। রুহির এখন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট চলছে। ঠিক হয়েছে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা শেষ হওয়া মাত্রই বিয়ের পিড়িতে বসবে ওরা। দুই পক্ষ রাজি হতে ড্রয়িং রুমে মিষ্টি মুখের ধুম পড়ে গেল। শুধু আমার চারপাশের আলোটা যেন দপ করে নিভে গেল। পাত্রপক্ষ বিদায় নিতেই রুহি এক ছুটে আমার ঘরে চলে এলো। খুশিতে ওর চোখ মুখ জলজল করছে। সে এসে আমার হাত দুটো শক্ত করে ধরে বিছানায় বসলো আর বলল, আপু বিশ্বাস করো আমার যে কি আনন্দ হচ্ছে। তাসফিনকে দেখেছ? ঠিক যেন উপন্যাসের কোনো রাজপুত্র, যেমন হ্যান্ডসাম তেমনি ভদ্র। আমি ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটিয়ে বললাম, হ্যাঁ রে রুহি, অনেক ভালো। তোর পছন্দ হয়েছে তো? রুহি বলল, পছন্দ মানে আমি তো ভাবতেই পারছি না। আর মাত্র 2 মাস আমার ভার্সিটির অ্যাডমিশনটা হয়ে গেলে ধুমধাম করে বিয়ে। আমি এখন থেকে সব প্ল্যান করে ফেলেছি আপু। রুহি থামার পাত্র নয়। সে এক নাগারে তার ভবিষ্যতের রঙিন ডায়েরি আমার সামনে মিলতে লাগলো। তার প্রতিটি কথা আমার বুকে তপ্ত শুলের মতো বিঁধতে লাগলো। আমি আর কথা বাড়ালাম না। ব্যস্ততা নিয়ে মামির কাছ থেকে বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি যে মানুষটার সাথে এত অভিমান করে চলে আসলাম, সেই মানুষটাই আজ আমার মামাতো বোনের হাজবেন্ড হতে চলেছে। এ বিশ্বাস করা যায়? আমি মিরপুরের ছোট্ট একটা ফ্ল্যাট বাসায় থাকি। 3 রুমের ফ্ল্যাটটা আমার জন্য পারফেক্ট। একটা বেসরকারি কোম্পানিতে 3 বছর ধরে চাকরি করছি। আমি বেঁচে থাকার মতন উপার্জন হয়। আজকে আমার মাথাটা বড্ড ব্যথা করছে। ক্লান্ত শরীরটা নিয়ে চেয়ারে বসলাম। এক গ্লাস পানি পর্যন্ত বিষ মনে হচ্ছে। হঠাৎ করে মনে হলো আমার চোখ দুটো কেন যেন ভিজা। আমার কি কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কি কথা ছিল? আমার নিজের ইচ্ছায় তো বিচ্ছেদ বেছে নিয়েছিলাম। কত চেষ্টাই না করেছিল তাসফিন আমাকে আটকে রাখার। পা দুটো নিয়ে বসেছিল। আর আমি কত। আমার ফ্ল্যাটে থাকা সুমি আমাকে দেখে বলে উঠল, সোনিয়া এত তাড়াতাড়ি চলে আসলে যে? সুমির কথা শুনে আমার ভাবনা কাটলো। মাথার তালুতে হাত দিয়ে বললাম, কেন যেন ভালো লাগছিল না। এরপর সুমি বলল, আচ্ছা ভালো করেছ, চলে এসেছ। মার্কেটে যাব, আমার কিছু কেনাকাটা আছে। তুমি যদি আমার সাথে যেতে ভালো হতো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, যেতে পারতাম, কিন্তু রাতের খাবারটা? সুমি বলল, বাইরে থেকে খেয়ে নেব। আমি বললাম, তবে চলুন। রাত 8টা কি 9টা রেস্টুরেন্টে বসে আছি। খুবই জাঁকজমক ভাবে সাজানো একটা রেস্টুরেন্ট। সুমি খাবার অর্ডার দিয়েছে, আসতে একটু দেরি হচ্ছে। তবে সুন্দর জায়গা দেখে বসে থাকতেও ভালো লাগছে। মনটা অস্থির লাগছে, তবু ভালো লাগছে। ইফতেখার তাসফিন, ওই মেয়েটা তোমার প্রাক্তন স্ত্রী সোনিয়া না? কথাটা বলল তাসফিনের খালাতো বোন, যে বয়সে তাসফিনের চেয়ে কিছুটা বড়। আজ রাতে তাসফিন তার 4-5 জন ঘনিষ্ঠ বন্ধু আর এই খালাতো বোনকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিল শুধু রাতের খাবার খেতে আর জমে আড্ডা দিতে। সবাই যখন হাসাহাসি আর খোশ গল্পে মগ্ন, ঠিক তখনই খালাতো বোনের ইশারা করার দিকে তাকাতেই তাসফিনের হাতের জলের গ্লাসটা টেবিলের উপর মৃদু শব্দ করে নেমে এলো। ওর পুরো শরীর যেন এক মুহূর্তে অবশ হয়ে গেল। কয়েক টেবিল পরে বসে আছে সোনিয়া। সোনালি আবছা আলোয় সোনিয়ার সেই চিরচেনা ম্লান কিন্তু মায়াবী মুখটা দেখা যাচ্ছে। সোনিয়া এদের কাউকেই খেয়াল করেনি। ও সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে ওর বান্ধবীর সাথে কথা বলায় ব্যস্ত। সোনিয়াকে দেখা মাত্রই তাসফিনের হৃৎপিণ্ডটা তীব্র গতিতে ছটফট করতে লাগলো। আজ দুপুরে রুহিকে দেখতে গিয়ে সোনিয়ার সাথে যে আকস্মিক দেখা হয়েছিল, সেই ধাক্কা সামলানোর আগে তাকে আবার এভাবে চোখের সামনে দেখে তাসফিনের বুকের ভেতরটা এক অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। 5 বছর আগের প্রতিটা স্মৃতি যেন জ্যান্ত হয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তাসফিনের চোখের সেই তীব্র অস্থিরতা আর ছটফটানি দেখে তার খালাতো বোন ওর কাঁধে আলতো করে হাত রাখলো। আড্ডার পরিবেশটা যেন হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। সে তাসফিনকে শান্ত করার জন্য অত্যন্ত নরম ও বুঝদার গলায় বলল, তাসফিন নিজেকে শান্ত করো। পুরনো কথা মনে করে এখন আর লাভ কি বলো? যা হওয়ার তো হয়ে গেছে। জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না। তাসফিন নিজের চোখ দুটো সোনিয়ার উপর থেকে 1 সেকেন্ডের জন্য সরাতে পারছিল না। ও একটা শুকনো ঢোক গিলে অবশ গলায় তাকিয়ে বলল, আপু মুখ ফিরে নেওয়া যতটা সহজ, মন থেকে মুছে ফেলা কি ততটাই সহজ? আজ ওকে এত কাছ থেকে দেখো আমি কিভাবে স্বাভাবিক থাকি বলো? ওদের এক বন্ধু পরিস্থিতি হালকা করার জন্য তাসফিনের পিঠ চাপড়ে বলল, আরে ভাই বাদ দে না ওসব পুরনো কাসুন্দি। আমরা এখানে আনন্দ করতে এসেছি। তুই হঠাৎ এমন দেবদাস হয়ে গেলি কেন? চল খাবার চলে এসেছে, খাওয়া শুরু করি। বন্ধুর কথায় বাকিরা একটু হাসার চেষ্টা করলেও তাসফিনের খালাতো বোন নিশি তাসফিনের মনের ভেতরে ঝড়টা বুঝতে পারছিল। সে আবার তাসফিনের দিকে তাকিয়ে একটু বুঝিয়ে বলল, ও ঠিকই বলেছে তাসফিন, অতীত নিয়ে শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। সামনের দিকে তাকাও। তাসফিন বন্ধুদের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, কিন্তু ওর অবাধ্য চোখ আর মন আজ কোনো নিয়ম মানতে চাইছিল না। ও সোনিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এতটা বদলে গেলে কিভাবে সোনিয়া? আমার উপর অভিমান করে আজ নিজের কি হাল করেছো তুমি? এক গ্লাস জল পর্যন্ত বিষ মনে হচ্ছে আমার। রেস্টুরেন্টের ভেতরের টেবিলটায় বন্ধুদের তুমুল আড্ডা আর হাসির রোল উঠছিল, কিন্তু তাসফিনের কানে সেসব স্রেফ পাথর হয়ে বিচ্ছিল। প্লেটের খাবারগুলো চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে এক সময় ও উঠে দাঁড়ালো আর বলল, তোরা খা, আমি বিলটা মিটিয়ে একটু বাইরে আসছি। মাথাটা কেমন যেন জ্যাম হয়ে গেছে। ক্যাশ কাউন্টারে বিল চুকিয়ে ও হন হন করে রেস্টুরেন্টের বাইরে চলে এলো। রাতের ফুরফুরে ঠান্ডা বাতাসে বুক ভরে একটা নিঃশ্বাস
উচ্ছ্বাস নিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। তাসফিনের কোনো বদ অভ্যাস নেই, কিন্তু মানুষ যখন ভেতরের তীব্র কষ্ট কাউকে বলতে পারে না, তখন ওই এক শলাকা নিকোটিনের ধোঁয়ায় যেন শেষ একাকিত্বের সঙ্গী হয়। লাইটার জ্বালিয়ে ও একটা লম্বা টান দিল। ধোঁয়া ছেড়ে চোখ বুঝে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল ও। বুকের ভেতরটা শুধু এক অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঠিক তখনই রেস্টুরেন্টের ভারী কাচের দরজাটা ঠেলে সোনিয়া আর সুমি বাইরে বের হলো। সোনিয়ার মাথাটা তখন ঝিমঝিম করছে, চোখের সামনে ভাসছে আজ দুপুরে সেই দৃশ্যগুলো। ও নিজের মনে মাটির দিকে তাকিয়ে গজগজ করতে করতে হাঁটছিল। ঠিক তখনই অসাবধানতাবশত সামনে দাঁড়িয়ে থাকা তাসফিনের পিঠের সাথে ও বেশ জোরে একটা ধাক্কা খেলো। এমনিতেই মনের ভেতর চরম অশান্তি, তার উপর এই আকস্মিক ধাক্কায় সোনিয়া নিজের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেললো। কে দাঁড়িয়ে আছে সেটা না দেখে ভেতরে সব রাগ আর ফ্রাস্ট্রেশন এক মুহূর্তে উগরে দিয়ে ও চেঁচিয়ে বলে উঠলো, আরে শালা চোখে দেখেন না, ফালতু লোক কোথাকার একটা মা। অর্ধেক গালি মুখ থেকে বের হতেই তাসফিন যখন ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, রাস্তার সোনালি স্ট্রিট লাইটের আলোয় ওর মুখটা পরিষ্কার দেখা গেল। সোনিয়া বলল, সরি, আমি আসলে। সুমি সোনিয়ার হাত টেনে ধরে তাসফিনের দিকে তাকিয়ে বলল, চল সোনিয়া, ওদিকে রিক্সা দাঁড়িয়ে আছে। সোনিয়া মাথা নিচু করে সুমির সাথে হন হন করে হেঁটে চলে গেল। তাসফিন ওদের যাওয়ার দিকে তাকিয়ে একটা ম্লান কষ্টের হাসি আসলো। ও মনে মনে ভাবলো, 5 বছর পর নিয়তি ওদেরকে কি অদ্ভুত আর লজ্জাজনক এক পরিস্থিতিতে এনে দাঁড় করালো। ও আবার সিগারেটে টান দিল, আর ঠিক তখনই চোখের কোণে অল্প একটু জল চিকচিক করে উঠলো, যা রাতের অন্ধকারের ধোঁয়ায় আড়াল করার চেষ্টা করলো। পায়ের নিচে সিগারেটের শেষ অংশটুকু পিষে তাসফিন ধীর পায়ে আবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল। ভেতরে তখন বন্ধুদের রাতের খাবার শেষ, সবাই টেবিল ছেড়ে উঠে বিল কাউন্টারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাসফিনকে ওভাবে হেঁটে এসে ওদের সামনে দাঁড়াতে দেখেই সাইমন ব্রুকুসকে বলল, কই ছিলি এতক্ষণ? বিল দিতে গিয়ে কি কেশিয়ারের প্রেমে পড়লি নাকি শালা? তাসফিন বন্ধুদের কথায় কোনো পাল্টা জবাব দিল না। ওর মন মেজাজ তখনও বাইরে সে ধাক্কা আর সোনিয়ার মুখ থেকে শোনা গালিটার ঘুরে আটকে আছে। ও চাবির রিংটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে শুধু বলল, দূর কিছু না, আয় বাসায় যাই। সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল। তাসফিনের গাড়িতে উঠে বসার সাথে সাথে ভেতরের আড্ডার আবহাওয়াটা আবার চাঙ্গা হয়ে উঠল। জ্যামের রাস্তায় গাড়ি স্টার্ট দিতেই পেছনের সিট থেকে আবির তাসফিনের সিটে একটা লাথি মেরে পচানো সুরে বলল, আচ্ছা তাসফিন, অনেক তো ভাব মারলি, এবার তোর হবু বউ রুহির একটা ছবি দেখাতো ভাই, ভাবিরে কেমন দেখতে, আমরা একটু জাজ করি। পাশের সিট থেকে অর্ক মুখ বাঁকিয়ে বলল, আরে ধুর, এই কঞ্জুস কি ছবি দেখাবে? ছবি দেখাইতে গেলে যদি আবার আমাদের ট্রিট দেওয়া লাগে, সেই ভয়ে ও ফোনই বের করবে না। পেছনের সিট থেকে সাইমন আর আবির একসাথে হো হো করে হেসে উঠল। সাইমন বলল, ঠিকই তো, তোর তো আসলে কোনোখানে বিয়ে করা উচিত না রে ভাই, চল তোকে কোনো আশ্রমে দিয়ে আসি, চিরকালের জন্য দেবদাস হয়ে যা। তাসফিন একদম চুপচাপ স্টিয়ারিং ধরে রইল। রেস্টুরেন্টের বাইরে দেখা সোনিয়ার সেই ম্লান মুখ আর নিজের ভেতর জমতে থাকা এক তীব্র একাকিত্বটা ওকে যেন একটা জেদের মুখে দাঁড় করিয়ে দিল। ও হঠাৎ করে বন্ধুদের আড্ডার মাঝখানে বেশ দৃঢ় আর শান্ত গলায় বলল, কালকে আমি রুহির সাথে দেখা করব। তাসফিনের এই আকস্মিক ও গম্ভীর ঘোষণায় গাড়ির ভেতরের হাসাহাসিটা এক মুহূর্তে থেমে গেল। বন্ধুরা সবাই অবাক হয়ে ওর দিকে তাকাতে লাগলো, কারণ কেউ ভাবেনি তাসফিন এত তাড়াতাড়ি নিজ থেকে রুহির সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়ে নেবে। বাসায় ফেরার পর থেকে সোনিয়ার মনের ভেতরে ঝড়টা আর থামছিল না। গায়ের শাড়িটা পর্যন্ত বদলানোর এনার্জি ছিল না ওর। ঘরের বাতিটা নিভিয়ে ও বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে চোখের জলগুলো বালিশে মিশে যেতে লাগলো। আজ একটা দিনে ওর পুরো জীবনটা যেন উলট পালট হয়ে গেছে। দুপুরের সেই আকস্মিক দেখা, চাউনি আর সবশেষে বাইরে বের হয়ে ওর পিঠে ধাক্কা খেয়ে মুখের সেই অর্ধেক গালি, সবটা মনে পড়তেই সোনিয়া লজ্জায় আর আত্মগ্লানিতে নিজের চুল নিজেই খপ করে ধরে টানলো। ও নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো আর বলল, কি করতে যাচ্ছিলাম আমি? তাসফিনের সামনে অমন একটা ভাষা মুখ দিয়ে বের হতে নিচ্ছিল আমার। ও কি ভাবলো আমাকে নিয়ে? ঠিক তখনই ওর চোখের সামনে ভেসে উঠলো রেস্টুরেন্টের বাইরে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা তাসফিনের সেই বিষণ্ণ রূপটা, আঙ্গুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটের লাল আলো আর ধোঁয়ায় ঢাকা ওর মুখটা। সোনিয়ার বুকটা এক অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলো। ও বিছানায় উঠে বসলো। 5 বছরের চেনা সংসারে ও কখনো তাসফিনকে একটা সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখতে দেখেনি। ধূমপান তো দূরের কথা, তাসফিন সিগারেটের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারতো না। তাহলে এখন কেন ও সিগারেট খায়? কার জন্য ওর এই বদ অভ্যাস? নিজের ভেতরের কোন বেদনাটা ও এই নিকোটিনের ধোঁয়ায় উড়ানোর চেষ্টা করছিল? সোনিয়া 2 হাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। তাসফিনের ওই রূপটা ওকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। কিন্তু তাসফিনের চিন্তার মাঝে হঠাৎ সোনিয়ার মাথায় ওর মামি আর রুহির কথাটা এলো। আর আসার সাথে সাথে ওর কান্নাটা এক অদ্ভুত ক্ষোভ আর বিভ্রান্তিতে রূপ নিল। ও মাথা তুলে অন্ধকারের দিকে চেয়ে ভাবতে লাগলো, মামি কিভাবে এই বিয়েটা ঠিক করলো? মামি তো খুব ভালো করে জানে তাসফিন আমার প্রাক্তন স্বামী। তাসফিনের সাথে আমার ডিভোর্সের সময়কার প্রতিটা অশান্তি, প্রতিটা কান্নার সাক্ষী ছিল মামি। সব জেনে বুঝেও মামি নিজের মেয়ের সাথে তাসফিনের সাথে বিয়ে ঠিক করে দিল। সোনিয়া নিজের কপাল নিজেই চাপড়ালো। রুহির কথা অবশ্য আলাদা। রুহি তখন অনেক ছোট। ও পড়াশোনার জন্য ঢাকার বাইরে থাকতো। ও তাসফিনকে কখনো সামনাসামনি দেখেনি। ডিভোর্সের পর সোনিয়াও তাসফিনের সব ছবি পুড়িয়ে ফেলেছিল, তাই রুহি না চিনতেই পারে। কিন্তু মামা মামি তারা কিভাবে পারলো সোনিয়ার জীবনের সবচেয়ে বড় ক্ষতটার সাথে রুহির
জীবনটা বেঁধে দিতে। সোনিয়ার মাথায় কিছুতে এই সমীকরণটা ঢুকছিল না। ওর মনে এক তীব্র সংশয় দানা বাঁধতে লাগলো। তাসফিন কি মামিকে আগে থেকে চিনতো, নাকি মামি ইচ্ছা করে সোনিয়াকে ছোট করার জন্য এই কাজ করেছে? আর তাসফিনই বা কিভাবে এই বিয়েতে রাজি হলো? ও কি জানে রুহি সোনিয়ার মামাতো বোন, নাকি ও সবাইকে ধোকা দিচ্ছে? সবাইকে এক অন্ধকারের মধ্যে ও কোনো প্রতিশোধ নিতে চাইছে? এইসব জটিল আর কুৎসিত প্রশ্নগুলো সোনিয়ার মাথায় তীরের মতো বিঁধতে লাগলো। ও আর নিতে পারছিল না। বিছানার বালিশটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে সোনিয়া ডুকরে কেঁদে উঠল। এই একাকিত্ব, এই ধোকা আর ভাগ্যের এই নির্মম খেলা ওকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়ছে। রাত 12টা। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কাল বৈশাখী ঝড়ের মতন বাইরে বৃষ্টি পড়ছে, যেমন একটু আগে আমার অশ্রুগুলো ঝরে পড়ছিল। তীব্র রিংটনের শব্দে হঠাৎ করে সোনিয়ার ঘুম ভেঙে গেল। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার জন্য মুখ দিয়ে বেরিয়ে গেল কিছু বিচ্ছিরি কথা। কোন হালার পো এত রাত্রে আমারে ফোন দিল? আল্লাহ গজব ফেলা ওর 14 গোষ্ঠীর উপর। মুখটা বিকৃতি করে ফোনটা হাতে নিল। অচেনা নাম্বার দেখে চোখ কুচকে আসলো। ঘুম ঘুম চোখগুলো ঘুমিয়ে যেতে চাচ্ছে, কিন্তু রাগটাও আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ফোনটা রিসিভ করে উচ্চস্বরে চিৎকার করে বলল, কোন শালারে তুই? তোর 14 গোষ্ঠীরে সালাম। মরতে পারিস না? রাত্রিবেলা ঘুমন্ত মানুষকে জাগাস? ফালতু লোকের কারবার। বউ নিয়ে ঘুমা, ফোন রাখ। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো, সোনিয়া, আমি তাসফিন। সোনিয়া অবাক হয়ে বলল, কি? গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।